লেখিকা সুমেধা সরকারের প্রণয় তরণী। দিদিভাই, সৌমেন আঙ্কেল ওনার ওয়াইফ আর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসছেন। নাচতে নাচতে এসে মৃত্তিকা বলল কথাটা। অর্চিতা সেই মুহূর্তে গল্পের বই পড়ায় ব্যস্ত ছিল। ওর কথায় চোখ তুলে তাকালো, তারপর বলল, হ্যাঁ তো। মৃত্তিকার উৎসাহে সম্পূর্ণ জল ঢেলে দিল অর্চিতা। মৃত্তিকা রেগে গেল। ও বলল, তো মানে তুই জানিস না সপ্তর্ষিদার সাথে তোর বিয়ের কথা হচ্ছে? এবার অর্চিতা একটু নড়ে চড়ে বসল, চোখ সরু করে বলল, ও সব কথাবার্তা বলতে আসছে নাকি? মৃত্তিকা হেসে উঠল, হাসতে হাসতেই বলল, এই তো এবার মেয়ের টনক নড়েছে, কি কারণে আসছে আমি কি করে জানব? মিমি বলল তোকে ভদ্রসভ্যভাবে থাকতে, তাই আমি বলতে এলাম। মানেটা কি? আমি ভদ্রভাবে থাকি না? সে আমি কি জানি? যেমন নাচতে নাচতে এসেছিল তেমনই নাচতে নাচতে চলে গেল মৃত্তিকা, যে কিনা অর্চিতার মাসতুতো বোন। ও ছোট থেকেই অর্চিতাদের বাড়িতেই থাকে এবং অর্চিতার মাকে মিমি বলে ডাকে। অর্চিতা সামান্য অবাক হল হঠাৎ সপ্তর্ষিদার আসার কথা শুনে। গত 6 মাস সপ্তর্ষির সাথে ওর সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন। কোনো খবরই জানে না ও সপ্তর্ষির। এখন হঠাৎ করে কেন আসছে ওরা? বিয়ের কথা তো অনেক পুরনো, সে তো চেপেই গিয়েছিল। এখন আবার তোলার মানে কি? সপ্তর্ষি শর্মা বিজনেসম্যান সৌমেন শর্মার একমাত্র ছেলে। সৌমেন শর্মা অর্চিতার বাবার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধু। দুই পরিবারের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে। ছোট থেকে অর্চিতা চেনে সপ্তর্ষিকে। দুজনের দুই বাড়িতে বেশ আনাগোনাও ছিল। সৌমেন আঙ্কেলের স্ত্রী রমলা আন্টি অনেকদিন আগেই অর্চিতার মাকে বলেছিলেন, বৌদি, অর্চিতা কিন্তু সপ্তর্ষির, বড় হোক দুজনে, তারপর না হয় 4 হাত এক করা যাবে। সপ্তর্ষি ছেলে হিসেবে খারাপ না, বরং যে কোনো মেয়ের মাই চাইবে তাকে জামাই হিসেবে পেতে। তাই অর্চিতার মাও আপত্তি করেননি রমলা দেবীর কথায়। অর্চিতার সপ্তর্ষিও জানত বিষয়টা। ওদের মধ্যেও একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে গেল 6 মাস আগের সেই দিনটায়। কেন সপ্তর্ষি অমন করল আজও বোধগম্য হয় না অর্চিতার। কি শান্তি পেল সপ্তর্ষি ওকে অশান্তিতে ফেলে? তাও তো অর্চিতা নিজেকে সামলেই নিয়েছিল। এখন আবার কি দরকার ফিরে আসার? আবার কেন আসছে ও সব উল্টে পাল্টে দিতে? অর্চিতা বিছানা ছেড়ে উঠল, কাভার্ড থেকে একটা সাদা চুড়িদার বের করে পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ নিজেকে জরিপ করল। সাজগোজ করার কি কোনো প্রয়োজন আছে? বিয়ের জন্য দেখতে তো আর আসছে না ওকে। তাও কি যেন ভেবে চোখে একটু কাজল লাগালো অর্চিতা। লম্বা চুলটায় বিনুনি বেঁধে নিল। সামনের দিকে ছোট করে কাটা চুলগুলোকে সাবধানে গুজে দিল কানের পাশে। অর্চিতা শ্যামবর্ণা হলেও ওর মুখশ্রী খুবই সুন্দর। অনেক ফর্সা মেয়ের থেকে ও রূপসী। কিন্তু সমাজ যে ফর্সাদেরই বেশি দাম দেয়, তাই রূপে গুণে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও অর্চিতাকে ওর গাত্রবর্ণের জন্য কথা শুনতে হয়। অর্চি, কই রে মা, নিচে আয় তো, দেখ কারা এসেছে। মায়ের গলা শুনতে পেল অর্চিতা। তার মানে সৌমের আঙ্কেলরা চলে এসেছে। ওর ঘরটা দোতলায়। ওড়নাটা নিয়ে গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ও। সোফায় বসে আছেন সৌমেন আঙ্কেল, পাশে রমলা আন্টি। মা আর রমলা আন্টি সুন্দরভাবে গল্প করছেন। সোফার একপাশে সপ্তর্ষি বসে মোবাইল স্ক্রল করছে। মা বসেছেন সোফার পাশের কাউচে। অর্চিতা গিয়ে মার পাশে দাঁড়ালো। রমলা আন্টি বলে উঠলেন, আরে অর্চি, কেমন আছিস? কতদিন পর দেখলাম তোকে। যাসো না তো আমাদের বাড়ি, যেতে পারিস তো নাকি? অর্চিতা মৃদু হাসল, মনে মনে বলল, তোমার ছেলেকে জিজ্ঞাসা করলেই তো পারো কেন যাই না ওই বাড়িতে। আমাকে কেন বলছো? অর্চিতার ভাবনার মাঝেই সপ্তর্ষি বলে উঠল, ও তো এখন আসবেই না আমাদের বাড়িতে। গ্র্যাজুয়েশনে 95% মার্কস পেয়েছে। ওর স্ট্যান্ডার্ড কি আমাদের সাথে মেলে? অর্চিতা ভ্রু কুঁচকে সপ্তর্ষির দিকে তাকালো। ওর মুখের বাঁকা হাসিটা নজর এড়ালো না অর্চিতার।
বাকিরা হেসে উঠলেও অর্চিতা মনে মনে বিরক্তই হলো। বাড়ি বয়ে এসে এসব নাটক করার কি মানে? রমলা দেবী আবার অর্চিতাকে বললেন, শোন, যে কারণে আসা, সপ্তর্ষি জেঠুর মেয়ে রূপসার বিয়ের সামনেই তুই কিন্তু আমাদের বাড়ি চলে আসবি, ওখানেই থাকবি। মোটামুটি বিয়ের 1 সপ্তাহ আগেই আসবি, মজা করবি একটু আমাদের সাথে। অর্চিতা অবাক হলো। রূপসাদিকেও চেনে আগে থেকেই, তার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু ওর কি যাওয়া উচিত হবে সপ্তর্ষিদের বাড়িতে? কিন্তু আঙ্কেল আন্টি বাড়িতে এসে বলছেন না গেলেও খারাপ দেখায়। অর্চিতা তাই কিছু না বলে একটু হেসে কাটিয়ে দিল ব্যাপারটা। পরে মায়ের সাথে আলোচনা করে যাওয়া না যাওয়া ঠিক করা যাবে না হয়। রমলা দেবী বললেন, এত চুপচাপ কেন অর্চি? আর ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে এসে বস। এই, তুমি ওদিকের কাউচটায় গিয়ে বসো না। শেষের কথাগুলো অবশ্যই সৌমেন আঙ্কেলকে উদ্দেশ্য করে বলা। আঙ্কেল চুপচাপ স্ত্রীর নির্দেশ পালন করলেন। অর্চিতার হাসি পেল। রমলা আন্টি যথেষ্ট শান্তশিষ্ট মানুষ, তবুও সৌমেন আঙ্কেল ওনাকে কত ভয় পান। বিষয়টা বেশ মজার। অর্চিতা গিয়ে রমলা আন্টির পাশে বসল। এর ফলে রমলা দেবী থাকলেন মাঝখানে। 2 পাশে থাকলো অর্চিতা আর সপ্তর্ষি। অর্চিতা রমলা দেবীকে বলল, তা আন্টি, আমাকে তো বকলে তোমাদের ওখানে যাই না বলে। তুমিও তো খোঁজ খবর নাওনি আমার একবারও। ও মা, বলে কি মেয়ে? অরুণার সাথে আমার কথা হয় না রোজ? অরুণার থেকে তো তোর সব খবর বাইরে। অরুণা হলেন অর্চিতার মা। বাহ, মায়ের সাথে রমলা আন্টির কথা হতো? মা তো ওকে কিছুই জানায়নি। তাহলে কি সপ্তর্ষি ওর খবর জানতো? কে জানে। অর্চিতা বলল, হ্যাঁ, মাকে কল করতে, আমাকে তো আর করতে না। আর আমাকে কল করবেই বা কেন? আমি কে হই তোমার? পাশ থেকে সপ্তর্ষি বলে উঠল, এত অ্যাটেনশন নিচ্ছিস কেন? নর্মালি কথা বল। অর্চিতা রাগ হয়ে গেল। সেই থেকে খোঁচা মেরে যাচ্ছে সপ্তর্ষি ওকে। ও বলল, আমাকে কখনো অ্যাটেনশন নিতে হয় না, ওটা আমি এমনিতেই পাই। অর্চিতা রায় যেখানেই যায় সবাই ওকে নিয়েই ব্যস্ত থাকে। সপ্তর্ষি হাসল কথাটা শুনে, কিন্তু প্রত্যুত্তরে কিছু বলল না। অর্চিতার কথা শুনে হাসলেন রমলা দেবীও। উনি বললেন, আহ, রাগ করিস কেন? জানিসই তো ও একটু অমনি, খালি লোককে জ্বালানোর স্বভাব। অর্চিতা কিছু বলল না। এখন কিছু বললে সবার ভালো নাও লাগতে পারে, আর সেটা ও চায় না। কখনোই কাউকে আঘাত করে কথা বলা অভ্যেস নেই ওর, যে কারণে বেশিরভাগ সময়ই ওকেই কষ্ট পেতে হয়। এরপরও অনেকক্ষণ চলল কথাবার্তা, হাসাহাসি। মাঝখানে অর্চিতার মা চা এবং স্ন্যাক্স নিয়ে আসলেন সবার জন্য। আড্ডা দিতে গেলেই সেগুলোর সদ্ব্যবহার করলেন সবাই মিলে। পুরনো বিভিন্ন ঘটনা নিয়ে আলাপচারিতা চলল বেশ কিছুক্ষণ। কথা বেশি অবশ্য সৌমেন আঙ্কেল, রমলা আন্টি এবং অরুণা দেবী বলছিলেন। অর্চিতা এবং সপ্তর্ষি ছিল মূলত শ্রোতার ভূমিকায়। টুকটাক কথাবার্তা মাঝে মাঝে ওরাও বলছিল। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সপ্তর্ষিরা চলে গেল। ওরা চলে গেলে পরে অর্চিতা নিজের ঘরে এসে বসল। ওর শুধুই মনে হতে লাগলো, এতদিন রমলা আন্টিরা এই বাড়িতে না আসার পেছনেও সপ্তর্ষি দায়ী। আবার আজ হঠাৎ ওনারা আসার পেছনেও সপ্তর্ষি দায়ী। কিন্তু কেন আসলো আবার সপ্তর্ষি? কি উদ্দেশ্য ওর? না, ভাবতে পারল না অর্চিতা। চুপচাপ বসে রইল বিছানায়। রাত্রি গভীর, পুরো নগরী নিদ্রামগ্ন। শুধু অর্চিতার চোখেই যেন ঘুম নেই। আজ রাতটা ওকে বিনিদ্রই কাটাতে হবে বলে মনে হচ্ছে। ব্যালকনিতে বসে বসে তারা গোনার বৃথা চেষ্টা করে চলেছে ও। মন জুড়ে দখল নিতে চাওয়া বিষাদকে দূরে ঠেলতেই এই প্রচেষ্টা। মায়ের কাছেও ইচ্ছা প্রকাশ করেছিল মা যেন ওকে সপ্তর্ষিদের বাড়িতে না পাঠায়, কিন্তু ফল হয়নি তাতে। মা স্পষ্ট করে বলে দিয়েছেন ওকে রূপসাদির বিয়ে অ্যাটেন্ড করতে যেতেই হবে। আর ওখানে যাওয়া মানেই বারংবার সপ্তর্ষির মুখোমুখি হতে হবে ওকে, যা ও একেবারেই চায় না। সপ্তর্ষিরা চলে যাওয়ার পর আজ বহুক্ষণ নিজের ঘরের বিছানায় শান্ত হয়ে বসেছিল অর্চিতা। চেষ্টা করছিল নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার, কিন্তু পারেনি। অশ্রু জলে ভিজতেই হয়েছে ওকে।
সমস্ত পুরনো স্মৃতি এসে যে ওর মনে ভিড় জমাচ্ছিল। আকাশে চাঁদের দিকে চেয়ে আফসোসে হাসল অর্চিতা। জগৎ সংসারের সব সুন্দর সৃষ্টি বুঝি একাকিত্বের শিকার? তাও তো চাঁদের কলঙ্ক আছে, কিন্তু ও নিষ্কলঙ্ক অর্চিতা। ওর গায়ে দাগ লাগানোর ক্ষমতা কারোর নেই। অর্চিতার পাশেই রাখা ছিল ওর ফোনটা। হঠাৎই সুরেলা আওয়াজে বেজে উঠল সেটা। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে হৃদকম্পন ত্বরান্বিত হলো অর্চিতার। সপ্তর্ষি এখন কল করছে কেন? এত রাতে কি দরকার ওর? কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করল অর্চিতা। ওপাশ থেকে সপ্তর্ষি বলল, কি রে, এতক্ষণ লাগে কল রিসিভ করতে? মাঝরাতে তো আমি তোমার কল রিসিভ করার জন্য জেগে থাকবো না, তাই না? কেন কল করেছো বলো? মিথ্যা বলছিস কেন অর্চি? জেগেই তো ছিলি। অর্চিতা চমকে উঠল। এই ছেলে কি সব জেনে যায় নাকি? এত রাতে অর্চিতা জেগে আছে সে কথা সপ্তর্ষি জানল কিভাবে? অর্চিতার মুখে কথা সরল না। সপ্তর্ষি আবার বলল, কি এটাই ভাবছিস তো, যে আমি কি করে জানলাম তুই জেগে আছিস? আরে কম দিন তো চিনি না তোকে, ঠিকই বুঝে যাব কি চলছে তোর ভেতরে। শেষের বাক্যটা শুনে হাসি পেল অর্চিতার। সত্যি যদি বুঝতো সপ্তর্ষি ওর মনের কথা, তাহলে আজ জীবনটা অন্যরকম হতো। ও বলল, কোনো দরকার থাকলে বলো, না হলে রাখছি। রেগে যাচ্ছিস কেন? ঘুম আসছে না, তাই ভাবলাম তোর সাথে গল্প করি, একটু সময় কেটে যাবে। আমি তোমার প্রেমিক নই যে রাতের বেলায় বসে বসে গল্প করব। নিজের প্রেমিকাকে কল করো, তারপর যত খুশি গল্প করো। আচ্ছা, তাহলে তুই কি হোস আমার? জানি না, রাখছি। অর্চিতা কলটা কেটে দিল। তারপর ঘরে এসে বিছানার উপর ছুঁড়ে মারল ফোনটা। না, ভাববে না ও সপ্তর্ষির কথা, ভাবলেই কষ্ট পেতে হবে ওকে। অর্চিতা শুয়ে পড়ল বিছানায়। তারপর চোখ বুজে অপেক্ষা করতে থাকল ঘুমের। জানলা দিয়ে আসা রোদ মুখে পড়তে ঘুম ভেঙে গেল অর্চিতার। কাল রাতে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেই টের পায়নি ও। ঘুম ভাঙার পর প্রথমে মনে পড়ল গত রাতের কথা। পরক্ষণে মাথা থেকে সেই চিন্তা সরিয়ে দিল ও। বিছানা ছেড়ে উঠেও তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল। তারপর সিঁড়ি দিয়ে নেমে আসলো একতলায়। ড্রয়িং রুমে বসে অর্চিতার বাবা দীপেনবাবু খবরের কাগজ পড়ছেন। পাশেই ওর মা বসে চা খাচ্ছেন। মৃত্তিকাকে নজরে পড়ল না। অর্চিতা বলল, সুপ্রভাত। সবাই ওর দিকে তাকালো। দীপেনবাবু মৃদু হেসে বললেন, সুপ্রভাত আমার সোনা মা। অর্চিতাও হাসল। তারপর বলল, বাদরটা কই? ওটাকে দেখছি না কেন? এবার উত্তর দিলেন অরুণা দেবী। উনি বললেন, ঘুমোচ্ছে মনে হয় এখনো, ছুটি পেয়ে ভালোই আছে ও। অর্চিতা বাবার পাশে গিয়ে বসল। দীপেনবাবু আচমকাই ওর মাথায় হাত বুলিয়ে বললেন, মা, আমার উপর তোর ভরসা আছে তো? অর্চিতা অবাক কণ্ঠে বলল, হঠাৎ এই কথা বলছো কেন বাবা? আমি শুধু জানতে চাই, আমি আমার মেয়ের জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে আমার মেয়ে তা মেনে নেবে কি না। ও এই ব্যাপার? তুমি নিশ্চিন্ত থাকো বাবা, আমার জীবনে তোমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার কোনো সিদ্ধান্তের উপর আমি কোনোদিন কোনো কথা বলবো না। দীপেনবাবু হাসলেন, বড় প্রশান্তির সেই হাসি। উনি অরুণা দেবীর দিকে তাকিয়ে বললেন, দেখেছ, আমি বলেছিলাম না আমার মেয়ে কখনো আমার বিরুদ্ধে যাবে না। অরুণা দেবী প্রত্যুত্তরে বললেন, সেটাই তো স্বাভাবিক। সন্তানের জানা উচিত যে তার বাবা মা সবসময় তার জন্য সঠিক সিদ্ধান্তই নেবে। এই গুরুগম্ভীর আলোচনা আর অর্চিতার ভালো লাগছিল না। ও বলল, আচ্ছা এসব বাদ দাও, আমি যাই একটু চা করে আনি। ও উঠে রান্নাঘরে চলে গেল। রান্না বলতে অর্চিতা শুধু চা করতেই পারে, আর কোনো কিছুই এখনো শেখা হয়ে ওঠেনি। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় ওকে ওর মা কোনো দিনই কোনো কাজ করতে দেননি সেভাবে। ভীষণই আদরে বড় হয়েছে ও। কিরে, চা বানাচ্ছিস? আমার জন্য বানাতো এক কাপ। পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনেই অর্চিতা বুঝতে পারল এটা মৃত্তিকা। ও বলল, ঘুম ভেঙেছে তাহলে মহারানীর?
আরে ভাই, কদিন পর স্কুল খুলে যাবে, তখন কি আর এমন আয়েশ করতে পারবো? এখন তাই ইচ্ছা মতো ঘুমিয়ে আরাম করে নিচ্ছি। ছুটি পেয়েছিস যখন, পড়াগুলো একটু এগিয়ে রাখলেও তো পারিস নাকি? না খালি পড়া ফাঁকি দেওয়া। এই শোন, আমি তোর মতো ব্রিলিয়ান্ট না, আমি পড়া চড়ছিলাম, আছি, থাকবো। কি দারুণ গর্বের কথা। আচ্ছা, এসব এখন বাদ দে। কাল সপ্তর্ষিদার সাথে কথা হয়েছিল? এখন সপ্তর্ষির কথা তোলার কি মানে? আহা মনু, তোমার বরের কথা তোমার সামনে তুলবো না তো কার সামনে গিয়ে তুলবো শুনি? ফালতু বকিস না। সপ্তর্ষির দিদির বিয়ে ঠিক হয়েছে, আমায় যেতে হবে ওদের বাড়ি সামনের সোমবার, সাথে মনে হয় তোকেও যেতে হবে। বাহ বাহ, তার মানে নেক্সট ওয়েডিং সেরিমনি তোর আর সপ্তর্ষিদার? তুই এত বাজে কথা বলিস কিভাবে রে? হে হে, ইটস মৃত্তিকা স্টাইল বেব। বেব? পুরো 5 বছরের বড় আমি তোর থেকে, সম্মান দিয়ে কথা বল। সম্মান দেব? তাও আবার তোকে? তুঝে ইজ্জত করে মেরি জুত্তি। আচ্ছা শোন না দি ভাই, একটা গান শোনা না, তোর গলায় গান শুনতে বেশ ভালো লাগে। এই কথাটা অবশ্য মৃত্তিকা ভুল কিছু বলেনি, অর্চিতা গানটা ভালোই গায়। ছোট থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছে ও, গানের গলাও সুমধুর। অর্চিতা একটুক্ষণ চিন্তা করল, তারপর গান ধরল। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। গান থামল। চাও রেডি হয়ে গিয়েছিল ততক্ষণে। অর্চিতা চায়ের একটা কাপ এগিয়ে দিল মৃত্তিকার দিকে। মৃত্তিকা কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে বলল, বাবা, এত বিরহের গান গাইলি যে, কি ব্যাপার? অর্চিতা উত্তর না দিয়ে হাসল। মনের ভেতরের খবর কি সব সময় সবাইকে দেওয়া যায়? কিছু কিছু কথা গোপনেই রাখতে হয়। আমার অচিন পাখি, আমার শ্যাম কন্যা, ভালোবাসি এই পাগল মেয়েটাকে। কবে বুঝবে সে যে আমার হৃদয়ের মণিকোঠায় শুধু তারই নাম খোদিত হয়ে রয়েছে? সে তো আমার সরাসরি বলা কথাই বোঝে না, ইঙ্গিতে বলা কথার কি বুঝবে? এই মেয়েটার কাজল কালো চোখ যে আমায় বারবার পাগল করে, তা কি সে জানে? তার ওই এক ঢাল কেশ রাজি যে আমার বড় প্রিয়, তা সে বুঝতে অপারগ কেন? তবে দেরি নেই, অতি শীঘ্রই আমার অচিন পাখি শুধুই আমার হবে। হ্যাঁ, শুধুই আমার। ডায়েরির পাতায় মনের কথাগুলো লিখছিল সপ্তর্ষি। ডায়েরি লেখা ওর বহুদিনের অভ্যেস। তবে একঘেয়ে রোজ নামচা নয়, বরং নিজের অনুভূতিগুলোই ও মেলে ধরে ডায়েরির পাতায়। আজকেও তাই করছিল। সন্ধ্যার এই সময়টা কোনো কাজ থাকে না সপ্তর্ষির, আর সোশ্যাল মিডিয়াতে ও তেমন অ্যাক্টিভ নয়, তাই অবসর সময়গুলো গল্পের বই পড়ে বা ডায়েরি লিখেই কাটায় ও। এই সপ্ত, বাইরে আয়, দেখ কারা এসেছে। ঘরের বাইরে থেকে রূপসার গলা শুনতে পেল সপ্তর্ষি। ও দরজা খুলে বেরিয়ে বলল, আরে রূপুদি, বিয়ের কোণে এখানে কি করছে? যাও, তোমার তো সেজে গুজে সবার সামনে লজ্জাবতী লাজুকলতা হয়ে বসে থাকা উচিত। বাজে বকিস না তো, অর্চিতা এসেছে, সাথে ওর বোন মৃত্তিকা, যা দেখা কর গিয়ে। অর্চিতা এসেছে শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সপ্তর্ষির। পরক্ষণে চেহারায় একটা গম্ভীর ভাব ফুটিয়ে তুলে বলল, সেই মেয়ে বর্তমানে আমাকে দেখলেই, থুড়ি থুড়ি, আমার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, তাই তার সামনে আমার না যাওয়াই শ্রেয়। ঢং করিস না তো। আর অর্চি রাগ করবে নাই বা কেন? কতদিন যোগাযোগ রাখিসনি বলতো ওর সাথে? হঠাৎ যে কি হয়েছিল তোর, এখন তো রাগ করবেই। হয়েছে, আর তোমাদের সবার প্রিয় অর্চির হয়ে সাফাই গাইতে হবে না। শুধু আমাদের প্রিয়, তোর প্রিয় নয়। সপ্তর্ষি উত্তর দিল না, সব কথার উত্তর হয় না। ও তাড়াতাড়ি গিয়ে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সেখানে বসে আছে অর্চিতা আর মৃত্তিকা, আর ওদের সাথে কথা বলছেন রমলা দেবী। সপ্তর্ষিকে দেখেই রমলা দেবী বললেন, ওই তো সপ্ত এসে গেছে। এই সপ্ত, অর্চি আর মৃত্তিকাকে গেস্ট রুমে নিয়ে যা, একটু রেস্ট নিক মেয়ে দুটো। তোমার সবার রেস্টের দিকে নজর থাকে মা, শুধু আমার দিকে নজর থাকে না। আমি যে সারাদিন অফিস করে বাড়ি এসেছি, তাও আমাকে রেস্ট করতে না দিয়ে রূপদিকে দিয়ে ডাকিয়ে আনলে। এক ঝলক অর্চিতার দিকে তাকিয়ে নিয়ে কথাগুলো বলল সপ্তর্ষি। রমলা দেবী বললেন, ওরকম করে বলছিস কেন? যা, তোর কোনো কাজ করতে হবে না, আমি খেটে মরি সারাদিন।
বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে দেখে অর্চিতা বলল, আরে আন্টি, আমি তো আগেও অনেকবার এসেছি এখানে, রুম দেখানোর কি আছে, আমি তো চিনি গেস্ট রুম, একাই তো যেতে পারি। এই কথাটা তুই আগে বললে মায়ের কাছে আমার বকা শুনতে হতো না অর্চি। আমাকে বকা খাইয়ে শান্তি পাস মনে হয়। সপ্তর্ষি শ্লেষ মিশিয়ে কথাটা বলল। অর্চিতার রাগ হলো, কিন্তু ও উত্তর দিল না। সপ্তর্ষি আবার বলল, মৃত্তিকা, তুই আয় আমার সাথে, ঘর দেখিয়ে দি। অর্চির যদি ঘরে যাওয়ার ইচ্ছা না থাকে ও দাঁড়িয়ে থাকতে পারে। সপ্তর্ষি হাঁটা লাগালো। মৃত্তিকা একবার অর্চিতার মুখের দিকে তাকিয়ে তারপর সপ্তর্ষির পেছন পেছন গেল। অর্চিতার রাগ উঠলেও ও এগোলো ওদের সাথেই, কারণ এখানে রাগ দেখিয়ে কোনো বাজে পরিস্থিতি তৈরি করতে চায় না ও। এখানে অতিথি হয়ে এসেছে, অতিথির মতোই থাকা উচিত। সন্ধেবেলায় সপ্তর্ষিদের বাড়ির ছাদে আড্ডার আসর বসেছে। সপ্তর্ষির সব কাজিনরা আছে, অর্চিতা আর মৃত্তিকাও এসে বসেছে। বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করছে সবাই। অর্চিতা বিশেষ কিছু বলছে না, শুনে যাচ্ছে সব। হঠাৎ রূপসা তাল তুলল, ট্রুথ অর ডেয়ার খেলা হবে। সবাই হৈ হৈ করে উঠল কথাটা শুনে। বোতল ঘোরানো হলো। প্রথমেই পড়ল রূপসার দিকে। সপ্তর্ষির এক কাজিন প্রিয়া বলল, রূপুদি, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ বইন, ট্রুথ। তোদের থেকে ডেয়ার নিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারি আর কি। হে হে হে, তাহলে বলো, আমাদের উডবি জিজু তোমায় প্রথম কবে প্রপোজ করেছিল? ভাই, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। সপ্তর্ষি ভ্রু কুচকে তাকালো রূপসার দিকে, তারপর বলল, রূপুদি, ভালোই ভালোই বলে দাও সত্যিটা, আমি বললে কিন্তু খবর আছে। রূপসার মুখটা বেজার হয়ে গেল। ও বলল, তোরা কেউ ভালো না। অরূপ আমায় 2 বছর আগে প্রপোজ করেছিল। প্রিয়া লাফিয়ে উঠল, কি, তুমি 2 বছর ধরে প্রেম করছো? তলে তলে এত? খানিকক্ষণ হাসাহাসি চলল, তারপর আবার বোতল ঘোরানো হলো। এবার গিয়ে পড়ল সপ্তর্ষির দিকে। রূপসা আগ্রহের সাথে বলল, সপ্ত, ট্রুথ না ডেয়ার? ওয়েল, দুটোই। ট্রুথ হলো, কাউকে ভালোবাসিস? হ্যাঁ, অবশ্যই। কাকে? আমার শ্যামকন্যাকে। উপস্থিত সবাই ও করে একটা আওয়াজ তুলল। শুধু অর্চিতা চুপ করে থাকলো। হঠাৎই ওর বিরক্ত লাগতে শুরু করলো সব। সপ্তর্ষির আরেকজন কাজিন সৃষ্টি বলল, সপ্তদা, ডেয়ার আমি দিই? হ্যাঁ, দে। তোমার ওই শ্যামকন্যাকে নিয়ে একটা গান গাও। সপ্তর্ষি এক ঝলক তাকালো অর্চিতার দিকে, তারপর মৃদু হেসে গান শুরু করল। দেখো না এই অকাল শ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে। সপ্তর্ষির গান শেষে সবাই হাততালি দিয়ে উঠল। মৃত্তিকা বলল, সপ্তর্ষিদা, তুমি এত ভালো গান গাইতে পারো জানতাম না তো। অনেক কিছু জানা বাকি আছে তোদের, তাই না অর্চি? অর্চিতা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল। সপ্তর্ষির কথায় মুখ ফিরিয়ে তাকালো, তারপর বলল, আশ্চর্য, আমি কি করে জানব? সপ্তর্ষি একগাল হেসে বলল, হ্যাঁ, তাও তো ঠিক, তুই কি করে জানবি? অর্চিতা উত্তর দিল না। সপ্তর্ষির এই হেয়ালিপূর্ণ কথা ওর ভালো লাগছে না। নাইবা ওর ভালো লেগেছে সপ্তর্ষির গান। কি এমন আছে ওই গানে? অমন গান যে কেউ গাইতে পারে। আড্ডা শুরু হলো আবার। এক একবার এক একজনের দিকে বোতলের মুখ পড়ছে আর তাকে ট্রুথ বা ডেয়ার দেওয়া হচ্ছে। অর্চিতার ভালো লাগছিল না এসব। ও চলে যাওয়ার জন্য যখনই উঠতে যাবে, সপ্তর্ষি ওর হাত ধরে ফেলল। অর্চিতা ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি সমস্যা? এক্স্যাক্টলি এটাই জানতে চাইছি, কি সমস্যা? উঠে যাচ্ছিস কেন? ভালো লাগছে না বসে থাকতে, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে তো আগে বলিসনি কেন? আগে করছিল না তাই? চল, ওষুধ খাবি, দেন ঘুমাবি। ওষুধ লাগবে না, তোর ওপিনিয়ন চাইনি আমি, চল। সপ্তর্ষি অর্চিতাকে টেনে নিচে নিয়ে আসলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। মৃত্তিকা রূপসা একবার চোখাচোখি করল, কিন্তু কিছু না বললে চুপ করে রইল। দেখ, আমিও জানি যে তুই সপ্তর্ষিদাকে ভালোবাসিস, তবু কেন দূরে সরে যাচ্ছিস? না পেয়ে খুশি থাকতে পারবি তো? কখনো কখনো অপ্রাপ্তিতেও সুখ মিশে থাকে রে। আমি না হয় সেই সুখেরই সন্ধান করব। এগুলো তো সাহিত্যের কথা, বাস্তবে এমন হয় না দিদি ভাই। বাস্তবটা বোঝার চেষ্টা কর। বিচ্ছেদ বড় কষ্টের, বিচ্ছেদে কখনো সুখ থাকে না। আমার পরিস্থিতি তুই বুঝবি না মিতু।
আমার পরিস্থিতিতে পড়লে তুইও তাই করতি যা আমি করছি। কি পরিস্থিতি তোর? চিট করেছে সপ্তর্ষিদা তোকে? রিজেক্ট করেছে? না তো। তাহলে কেন এমন করছিস দিদিভাই, কেন? মৃত্তিকার কথার উপযুক্ত জবাব খুঁজে পেল না অর্চিতা। এই কেনর জবাব আদৌ কি কিছু আছে? শুধুমাত্র অর্চিতাই জানে নিজেকে কতটা কষ্ট দিয়ে সপ্তর্ষির থেকে দূরে সরে যাচ্ছে ও। 6 মাস আগের অভিশপ্ত সেই দিনটার কথা মনে পড়ে গেল অর্চিতার। ওই দিনটার আগে অবধি সব ঠিক ছিল, সব সুন্দর ছিল, কিন্তু ওই দিনটার পরে আর কিছুই ঠিক নেই। সব সৌন্দর্যে যেন কালি ঢেলে দিয়েছে কেউ। বিধাতা কেন ওর সাথে এমন করলেন? মনে মনে 6 মাস আগের সে দিনটায় ফিরে গেল অর্চিতা, যে দিনটা আজও ওর কাছে প্রহেলিকা স্বরূপ। তার আগে অবধি সপ্তর্ষির সাথে ওর সম্পর্ক খুব সুন্দরভাবেই এগোচ্ছিল। সেদিনও ওদের দেখা করার কথা ছিল স্বাভাবিকভাবেই, কিন্তু দেখা করতে গিয়ে অর্চিতা এমন কিছুর সম্মুখীন হয়েছিল যা ও কখনো কল্পনাও করেনি। ওরা একটা পার্কে দেখা করত। পার্কটা দারুণ সুন্দর, তাই ওই জায়গাটাই ওরা বেছে নিয়েছিল। সেদিন সন্ধ্যার দিকে পার্কে লোকজন তেমন ছিল না। অর্চিতা পার্কে গিয়ে দেখল সপ্তর্ষি একটা বেঞ্চে বসে আছে, 2 হাতে মাথার রগ চেপে ধরে। অর্চিতা এগিয়ে গিয়ে যখনই পাশে বসতে যাবে, সপ্তর্ষি বলে উঠল, বসবি না, বসার কোনো দরকার নেই। শোন, তুই দূরে থাক আমার থেকে। আই রিপিট, দূরে থাক। কোনো যোগাযোগ রাখিস না আমার সাথে। আমার আর তোর মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনোদিন হতেও পারে না। মাইন্ড ইট। আমার আর তোর রাস্তা আলাদা। আমার রাস্তায় আসিস না। আই অ্যাম নো ওয়ান ফর ইউ। এই কথাগুলো অর্চিতার কাছে ছিল সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত। সপ্তর্ষির বলা এক একটা বাক্য যেন ছুরির মতো গেঁথে বসছিল ওর হৃদয়ে। আচমকা মানসিক কোনো আঘাত পেলে হাত পা কাঁপে অর্চিতার। সেদিনও তাই হচ্ছিল। ও তাও কোনো রকমে নিজেকে সামলাতে সামলাতে প্রশ্ন করেছিল, এমন করছো কেন? কি করেছি আমি? কি হয়েছে? ওর ছলছল করতে থাকা চোখের দিকে তাকিয়ে একবারের জন্য যেন সপ্তর্ষি দুর্বল হয়েছিল, বা হয়তো সেটা ভ্রম ছিল অর্চিতার। পরক্ষণে আগের থেকেও কড়াভাবে সপ্তর্ষি বলেছিল, তোকে জবাবদিহি করতে আসিনি আমি, যা বলার বলে দিয়েছি। এরপরও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আঙ্কেল আন্টিকে অপমান করতেও বাধবে না আমার। আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ রাখবি না মানে মায়া মহলের সাথেও কোনো যোগাযোগ রাখবি না, মনে থাকে যেন। মায়া মহল সপ্তর্ষিদের বাড়ির নাম। কথাগুলো বলেই সপ্তর্ষি চলে গিয়েছিল। অর্চিতা কিছুক্ষণ অবাক হয়ে চেয়েছিল ওর যাত্রা পথের দিকে। তারপর বেঞ্চে বসে পড়েছিল ধপ করে এবং কান্নায় ভেঙে পড়েছিল। অতীত নিয়ে ভাবতে ভাবতে চুপ করে গিয়েছিল অর্চিতা। নিজের অজান্তে চোখের কোণে জল চলে এসেছিল। মৃত্তিকা ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? চোখ ছলছল করছে কেন? জ্বালা করছে, প্রচুর ফোন ঘেটেছি তাই হয়তো। ছাড়, বাদ দে ও সব কথা, বাইরে চল। সেই থেকে তো ঘরেই বসে আছি। হ্যাঁ, তোর জন্য আমাকেও বসে থাকতে হচ্ছে। আরে বাবা, তুই না হয় সবাইকে চিনিস, আমি তো আর চিনি না। আমি কি একা ঘুরতে পারি অত? সেটাই তো। চল চল, বাইরে চল। ওরা দুজন বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে আসতেই আড্ডারত সপ্তর্ষি সব কাজিনদের দেখতে পেল ওরা। তবে সপ্তর্ষিকে দেখা গেল না। অর্চিতাকে দেখে রূপসা বলল, কিরে অর্চি, দুপুরে ঘুম হলো? প্রত্যুত্তরে অর্চিতা মৃদু হাসল। তারপর গিয়ে বসল রূপসার পাশেই। ওর পাশে বসল মৃত্তিকা, সপ্তর্ষির কাজিন সৃষ্টি। অর্চিতার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে তো সেভাবে আলাপই হলো না। কালকে তো মাথা ব্যথা করছে বলে চলে গেলে। আচ্ছা, তুমি আমার থেকে বড় না ছোট? তুমি কিসে পড়ো? গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার। ও, আমি সিনিয়র। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। বাহ, ভালো তো। তাহলে দিদি বলে ডাকতে হবে। অর্চিতা হাসল। ওখানেই বসে থাকা একটা ছেলে, সম্ভবত সেও সপ্তর্ষির কাজিন। সে বলল, আচ্ছা, তোমার এই বাড়ির সাথে কি সম্পর্ক? প্রশ্নটা ঠিক ভালো লাগলো না অর্চিতার, কিন্তু ও কোনো উত্তর দেওয়ার আগে রূপসা বলল, আরে এটা কাকুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে, আর মৃত্তিকা হলো অর্চিতার মাসতুতো বোন। ও আচ্ছা, আমি আগে কোনোদিন দেখিনি তো, তাই বললাম। যাই হোক অর্চিতা, তোমায় দেখতে কিন্তু অনেক সুন্দর। কথাটা শুনে অর্চিতা সামান্য অস্বস্তিতে পড়ে গেল। এই ধরনের কথা ওর ভালো লাগে না, কিন্তু কিছু বলাও তো যাবে না, খারাপ ভাবতে পারে এরা।
বাহ রাহুল, আজকাল মেয়েদের কমপ্লিমেন্ট দিয়ে বেড়াচ্ছিস যে। চেনা কণ্ঠস্বরটা শুনে পেছনে ঘুরে তাকালো অর্চিতা, আর দেখতে পেল সপ্তর্ষিকে। ওর মুখের মধ্যে রাগের রেখা দেখতে পেল অর্চিতা। রাগের কারণটা অনুমান করতে ওর কষ্ট হলো না। এদিকে রাহুল বলে ছেলেটা বলল, আরে ভাই, সুন্দর মানুষকে সুন্দর বলা যাবে না? তোর এই ব্যাপারগুলো ঠিক ভালো লাগে না। সব সময় মেয়েদের থেকে দূরে দূরে থাকিস। আচ্ছা, তোর কোনো সমস্যা নেই তো? খুব একটা হাসির কথা বলেছে মনে করে রাহুল চারপাশে তাকালো, কিন্তু কারোর মুখে হাসি দেখতে পেল না, কারণ এখানে উপস্থিত কম বেশি সবাই সপ্তর্ষি রাগ সম্পর্কে অবহিত। সপ্তর্ষি এগিয়ে এসে রাহুলের সামনে দাঁড়ালো, তারপর বলল, তোর স্পর্ধা ভীষণ বেড়েছে রাহুল। এই কথা বলার জন্য এখনই আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে দিতে পারি। শোন, মেয়েদের থেকে দূরে থাকি কারণ আমি চরিত্রহীন নই তোর মতো। আর আমার সমস্যা আছে কিনা সেটা আমার বিয়ের 2-3 মাস পরে জানতে পেরে যাবি। সুখবর শুনিয়ে দেব তার মধ্যেই। আর শোন, বাকি মেয়েদেরকে তুই কোলে নিয়ে ঘুরলেও আমার সমস্যা নেই, কিন্তু অর্চিতার থেকে তুই নিজে দূরে দূরে থাকলেই ভালো। না হলে সপ্তর্ষি যে ভালো ছেলে নয় সেটা খুব ভালো করে জানিস তুই। সপ্তর্ষির কথা শুনে ভড়কে গেল রাহুল। ভয়ও পেল বেশ খানিকটা। ও আর কথা বাড়ালো না। তবে সপ্তর্ষির শেষ 2 লাইনের কথায় সামান্য অস্বস্তিতে পড়ে গেল অর্চিতা। আর ওর সেই অস্বস্তিকে আরও বাড়িয়ে তোলার জন্য সপ্তর্ষি বলে উঠল, অর্চি, আমার সাথে আয়। অর্চিতা উঠে দাঁড়ালে পরে মৃত্তিকাও সাথে সাথে উঠে দাঁড়ালো। সপ্তর্ষি চোখ সরু করে মৃত্তিকার দিকে তাকালো, তারপর বলল, তুই উঠলি কেন? না মানে, বসে থাক, আড্ডা দে এখানে। অর্চি, আয়। অর্চিতা এগোলো সপ্তর্ষির পেছন পেছন। সপ্তর্ষি গিয়ে নিজের রুমে ঢুকল। অর্চিতা দাঁড়িয়ে রইল বাইরেই। সপ্তর্ষি ভ্রু কুঁচকে বলল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। অর্চিতা ভেতরে ঢুকল, তারপর বলল, খুব দরকার ছিল কি এই নাটকটা করার? ও যা খুশি তাই বলবে আর আমি জবাব দেব না? ভদ্রভাবেও দেওয়া যেত জবাবটা। অর্চি, তোর মনে হয় কথার লড়াইয়ে তুই আমার সাথে পারবি? তুমি আমাকে কথার ভয় দেখাও? আমি একবার চোখ বাঁকিয়ে তাকালে তুমি তোমার মাতৃভাষা পর্যন্ত ভুলে যাবে। আচ্ছা, তাই বুঝি? বেশ তো, তাকান একবার প্লিজ। সপ্তর্ষি নিষ্পাপ বাচ্চার মতো মুখ ভঙ্গিমা করে তাকালো। অর্চিতা মুখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুড়িদারের ওড়না আঙুলে প্যাঁচাতে থাকলো। তারপর হঠাৎই, আমি আসছি বলে দৌড় দিল। সপ্তর্ষি হেসে ফেলল ওর কাণ্ড দেখে। বিড়বিড় করে বলল, পাগলি কোথাকার। আজ রূপসার বিয়ে। সারা বাড়িতে ব্যস্ততা লেগেই আছে। সকালে গায়ে হলুদের আচার পালন করতে হবে। ছেলের বাড়ির লোকরা তত্ত্ব নিয়ে আসবে, তার জন্যই প্রস্তুতি নেওয়া চলছে। বিয়ের লগ্ন রাত 9টায়, তাই একটু সময় পাওয়া যাবে হাতে। মেয়েকে সাজাতেও আবার পার্লার থেকে লোক আসবে, সেখানেও সময় দিতে হবে। সব মিলিয়ে আজ বাড়ির সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। কারোর আজ শ্বাস ফেলারও সময় নেই। এটাই অবশ্য প্রত্যেক বিয়ে বাড়ির অতি পরিচিত চিত্র। অর্চিতার কাঁধে দায়িত্ব পড়েছে গায়ে হলুদের জন্য রূপসাকে তৈরি করার। যদিও অর্চিতা একা নয়, রূপসার সব মেয়ে কাজিনরাই থাকছে ওকে তৈরি করতে, তবুও অর্চিতার উপর বিশেষ করে দায়িত্ব দিয়েছেন রমলা দেবী এবং রূপসার মা। রূপসার হলুদের অনুষ্ঠানে বেশ সাজার ইচ্ছা নেই। ও বলেছে হালকা মেকআপ করে গয়নাগুলো সুন্দর করে পরিয়ে দিতে, এতে অর্চিতারও সুবিধা হয়েছে। ও নিজে বেশি সাজে না, তাই হেভি মেকআপ করানো ওর পক্ষে সম্ভব হতো না। রূপসাকে তৈরি করতে করতে বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি চলছে ওদের মধ্যে। বিশেষ করে রূপসাকেই খোঁচানো হয়েছে। এরই মধ্যে 2 বার রূপসার হবু বর অরূপ কল করেছিল রূপসাকে। সেই কল রূপসা তো রিসিভ করতে পারেইনি, উল্টে সেটা নিয়ে হাসির ঝড় উঠে গিয়েছে সবার মধ্যে। অরূপের কল রিসিভ করেছে সৃষ্টি, তারপর অরূপের সাথে বেশ খানিকক্ষণ ঠাট্টা করে নিয়েছে। বেচারি রূপসা লজ্জায় কিছু বলতেও পারছে না। রূপসাকে তৈরি করে দিয়ে নিজে তৈরি হওয়ার উদ্দেশ্যে গেস্ট রুমে ফিরে এলো অর্চিতা। ওর পেছন পেছন মৃত্তিকাও চলে এলো। এই বাড়ির সব ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে। অর্চিতা গেস্ট রুমের বাথরুমে চলে গেল স্নান করতে। হলুদের অনুষ্ঠানে পরবে বলে বাড়ি থেকে সুন্দর একটা ভারী কাজের হলুদ চুড়িদার এনেছিল অর্চিতা, সেটা পরে নিল ও। এই চুড়িদারের সাথে প্যান্টটা প্লাজোর মতো, ভীষণই সুন্দর কম্বিনেশনটা।
চুড়িদার পরে অর্চিতা চুল বাঁধতে বসলো। ওর চিরকালই একটাই হেয়ার স্টাইল, সেটা হলো বিনুনি। সুন্দর করে বিনুনি করে সামান্য কিছু গয়না পরল অর্চিতা। ঠোঁটে হালকা করে লিপস্টিক আর চোখে কাজল লাগিয়েই ওর সাজ শেষ। মৃত্তিকাও খুব বেশি সাজল না। বিয়ের যে কোনো অনুষ্ঠানেই কনেকেই মধ্যমণি করে রাখা উচিত, বাকিরা সেখানে সাইড ক্যারেক্টার, তাই বেশি সাজ বাকিদের জন্য নয়। সাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে এলো অর্চিতা আর মৃত্তিকা। হলুদের আচার পালনের জন্য ছাদটা সুন্দর করে সাজানো হয়েছে। ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছে, তাই এবার আচার শুরু করা যায়। হলুদ শাড়ি, ফুল এবং সোনার গয়নায় সজ্জিত রূপসাকে বসানো হলো মাঝখানে। হলুদ ছোঁয়ানোর আগে কিছুক্ষণ চলল ফটোশ্যুট। সেই সময় অর্চিতার পাশে এসে দাঁড়ালো সপ্তর্ষি। মৃত্তিকা সেই সময় অন্যদিকে ছিল। সপ্তর্ষি একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা পায়জামা। চুলে বিলি কাটতে কাটতে ও অর্চিতাকে বলল, না অর্চি, তুই সাজতে শিখলি না এখনো? অর্চিতা ভ্রু কুঁচকে বিরক্তি সহকারে তাকালো। সপ্তর্ষি মুচকি মুচকি হাসছে। অর্চিতা বিরক্ত কণ্ঠে বলল, আমি সাজতে পছন্দ করি না, সেটা মনে হয় তুমি আগেই জানো। আচ্ছা, আমার সামনে এসে দাঁড়াতো। কেন? বলছি দাঁড়াতে, চুপচাপ দাঁড়া। ঝামেলা সৃষ্টি করতে না চাওয়ায় অর্চিতা চুপচাপ সপ্তর্ষির সামনে এসে দাঁড়ালো। পরক্ষণেই ওর চুলে টান পড়ল। সপ্তর্ষি ওর চুলে কিছু একটা আটকাচ্ছে। অর্চিতা কিছু বুঝতে না পেরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটু পরে সপ্তর্ষি বলল, এবার আমার দিকে ঘুরে দাঁড়া। অর্চিতা সপ্তর্ষির দিকে ঘুরে দাঁড়ালো। সপ্তর্ষি মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে ওর সামনে ধরল। অর্চিতা অবাক চোখে দেখল ওর কানের পাশ বরাবর বেলি ফুলের মালা সেট করে দিয়েছে সপ্তর্ষি, যার ফলে ওর বিনুনি আরও সুন্দর লাগছে। ও ভরার চোখে সপ্তর্ষির দিকে তাকালো। ওর দৃষ্টিতে মিশে আছে একরাশ বিস্ময়। সপ্তর্ষি হেসে বলল, কিরে, ওইভাবে কি দেখছিস? না, কিছুই দেখছি না। যা, এখনই রূপদিকে হলুদ ছোঁয়ানো শুরু হবে, ওখানে যা। অর্চিতা সপ্তর্ষির সামনে থেকে সরে চলে এলো রূপসার কাছে। হলুদ ছোঁয়ানো শুরু হলো। প্রথমে বাড়ির বড়রা হলুদ ছুঁয়ে আশীর্বাদ করলেন। এরপর শুরু হলো ভাই বোন এবং বান্ধবীদের পালা। ওরা সবাই প্রচুর পরিমাণে হলুদ নিয়ে রূপসাকে ভূত বানানোর প্রক্রিয়া শুরু করলো। সবার শেষে সপ্তর্ষি হলুদ মাখাতে এলে পাশ থেকে সপ্তর্ষির ছোট কাকি বললেন, সপ্ত, বেশি করে হলুদ লাগিয়ে দে, এবার রূপুর বিয়ে মিটে গেল, এরপরে কিন্তু তোর পালা। সপ্তর্ষি মুচকি হেসে রূপসাকে অনেকটা হলুদ মাখালো। তারপর ছোট কাকির দিকে তাকিয়ে বলল, সে আমি ভালোই জানি ছোট মা, যে আমার বিয়ে খাওয়ার তোমার ভীষণ শখ। চিন্তা করো না, তোমাদের শখ তাড়াতাড়ি মিটবে। মায়ামহলে রূপদির বিয়ে মেটার খুব কম সময়ের মধ্যেই আরেকটা বিয়ের আয়োজন হতে চলেছে। বাবা, ভালো খবর শোনালি তো। তা সপ্ত, মেয়ে কি আমি দেখব না তোর দেখাই আছে? তোমার চয়েস তো ছোট কাকুকে দেখলেই বোঝা যায়, তাই তোমার উপর কি আর ভরসা করতে পারি? মেয়ে রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। উপস্থিত সবাই হেসে উঠল। অর্চিতা যদিও সবার সাথে তাল মিলিয়ে হাসতে পারল না। সপ্তর্ষি বিয়ে করবে, তাও খুব তাড়াতাড়ি। কে সেই ভাগ্যবতী মেয়ে যার জন্য ওর কপাল পুড়ল? মনের মধ্যে একরাশ চিন্তা ভর করে বসে অর্চিতার, কিন্তু সেই সময়ের মতো চিন্তাগুলোকে মাথা থেকে সরিয়ে দিল ও। হলুদ ছোঁয়ানো শেষ হলে রূপসার কাজিনরা আবদার করে বসল একটু নাচ করবে সবাই। বড়রাও বাধা দিলেন না এতে। বিয়ে বাড়িতে একটু নাচ গান তো হবেই। কাজিন মহলের লিডার হিসেবে সপ্তর্ষি গিয়ে গান চালালো, মুন্ডা থোড়া অফ বিট হ্যায়। বলিউডের বিখ্যাত গানটা চালাতে সবাই হৈ হৈ করে উঠল। গানের তালে তালে সবাই নাচতে শুরু করলো। মেয়েরা মোটামুটি সুন্দর স্টেপস দিল, কিন্তু ছেলেরা তাদের স্পেশাল উড়াধুরা নাচ শুরু করে দিল। বড়রা সবাই হাসতে থাকলো এইসব দেখে। রূপসার ভীষণ ইচ্ছে করছে নাচতে, কিন্তু সারা গায়ে হলুদ মেখে ওর এমন অবস্থা, নাচা ওর পক্ষে সম্ভব নয়। ও বাধ্য হয়ে চুপচাপ বসে বসে সবার নাচ দেখতে থাকলো এবং মাঝে মাঝে হাততালি দিতে থাকলো। অর্চিতা আর সপ্তর্ষিও নাচল, তবে একে অপরের থেকে দূরত্ব রেখে। নাচ শেষ হলে রমলা দেবী সকলের উদ্দেশ্যে বললেন, ব্যাস, অনেক মজা করেছ সবাই, এবার যাও স্নান করে নাও সকলে। রূপসাও যা, স্নান করে নে। আবার রাতেও তো মজা করতে হবে নাকি? রূপসাকে তো আবার সাজাতে আসবে, আর সময় নষ্ট করা যাবে না এখানে। এই বাড়িতে সকলেই রমলা দেবীকে খুব মেনে চলে, তাই কেউ আর কথা বাড়ালো না। সবাই চুপচাপ চলে গেল ফ্রেশ হতে, না হলে বকা খাওয়া অবধারিত। বিকেল হয়েছে। মায়ামহলের বাসিন্দাদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। রূপসাকে সাজাতে পার্লারের মেয়েরা চলে এসেছে। বাকি মেয়েরাও যে যার মতো সাজগোজে ব্যস্ত। অর্চিতাও তৈরি হবে বলে ঘরের দিকে যাচ্ছিল, মাঝ রাস্তায় সপ্তর্ষির সাথে দেখা হয়ে গেল। সপ্তর্ষি একটু এগিয়ে এসে অর্চিতার কপালে একটা টোকা মেরে বলল,
কিরে, কি পরবি এখন? দেখিস নাইটি পরে চলে আসিস না আবার। যত রাজ্যের ফালতু কথা সব কি তোমার মাথাতেই আসে? শাড়ি পরবো আমি। কি রঙের? লাল? বিয়ের দিন লাল শুধু কনেকেই মানায়, কারণ আজ তারই স্পেশাল দিন। আমি গোলাপি পরবো। বাবা, খুব ভালো। যা সেজে নে ভালো করে। তোদের তো আবার ফটোশ্যুট করতে হবে, দেখিস মেকআপ করে ভূত সাজিস না আবার যেন। সবসময় আমার পেছনে না লাগলে হয় না তোমার? আচ্ছা, কোথায় যাচ্ছ? বর আনতে তো আমাকেই যেতে হবে, বাকিরা তো সব অলস। আমার জীবনে আর শান্তি নেই। আচ্ছা শোন, আমি আসার আগে অবধি সবসময় মৃত্তিকার সৃষ্টির সাথে থাকবি। অনেক ছেলে আসবে আজ, দূরে থাকবি ওদের থেকে। আর রাহুলের থেকে তো অবশ্যই দূরে থাকবি। এতগুলো কথা একসঙ্গে শুনে অর্চিতার চোখ গোল গোল করে তাকিয়ে রইল সপ্তর্ষির দিকে। সপ্তর্ষি চোখ সরু করে বলল, কি হয়েছে? কি সমস্যা? বিধিনিষেধ একটু কম হয়ে গেল না? ও, কম মনে হচ্ছে? তাহলে শোন। থাক, আমার আর শুনে কাজ নেই, তুমি যাও, আমিও যাই। তোমার দেরি হচ্ছে না এখন? সপ্তর্ষিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অর্চিতা ওখান থেকে চলে আসলো। সপ্তর্ষি একটু হাসলো। এই বিধিনিষেধগুলো যে অর্চিতার ভালোর জন্যই আরোপ করছে ও, কারণ ও জানে একটা ছেলে কোন সীমা পর্যন্ত যেতে পারে একটা মেয়ের সাথে খারাপ করতে। আরও চায় না অর্চিতাকে সেসবের মুখোমুখি হতে হোক। এমনিতে মেয়েটা শান্তশিষ্ট, খারাপ কিছু হলে শখ নিতে পারবে না ও। অর্চিতা ঘরে এসে দেখল মৃত্তিকা বিছানার উপর গয়না ছড়িয়ে বসে আছে। অর্চিতা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এগুলো সব ছড়িয়ে রেখেছিস কেন? রেডি হবি না? কোনটা পরবো এখানে? সবগুলোই তো সুন্দর। ঢং করিস না তো মিতু, ওঠ, রেডি হ। আমিও রেডি হব এখন, তোর নাটক দেখার সময় নেই। সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। মৃত্তিকা গাল ফুলিয়ে উঠে পড়ল। অর্চিতা ওর নিজের সুটকেস থেকে রূপসার বিয়েতে পরবে বলে আনা শাড়িটা বের করল। গোলাপি রঙের উপর সোনালি জরির কাজ করা এই শাড়িটা ও স্পেশালি এই বিয়ের জন্যই কিনেছে। এর সাথে ম্যাচিং ঝুমকোও কিনতে হয়েছে তার জন্য। সুন্দর করে সময় নিয়ে শাড়িটা পরল অর্চিতা। ভালো করে পিন করে নিল যাতে কোনোভাবেই খুলে না যায়। শাড়ি পরলে এই ভয়টা সবসময় কাজ করে ওর। অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোই ওর কাছে চ্যালেঞ্জ। শাড়ি পরার পর অর্চিতা ভাবতে বসল, চুল ছেড়ে রাখবে নাকি বিনুনি বাঁধবে নাকি খোপা বাঁধবে, এই ভাবতে ভাবতে অনেকটা সময় গেল ওর। তারপর চুলটা ছেড়েই রাখলো, যদিও ক্লিপ দিয়ে সেট করে নিল। এরপর প্রসাধনের পালা। সকালের তুলনায় একটু বেশি সাজলো অর্চিতা। হাজার হোক এখন বিয়ের অনুষ্ঠান, এত লাইটিংয়ের মধ্যে একটু তো সাজতেই হবে। অর্চিতার সাজগোজ শেষ হওয়ার পরও দেখল মৃত্তিকা তখনও তৈরি হয়নি। মৃত্তিকা একটা অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরবে বলে ঠিক করেছে। অর্চিতা তাগাদা দিল মৃত্তিকাকে তৈরি হওয়ার জন্য। বেশ অনেকটা সময় পরে মৃত্তিকা তৈরি হলো। এরপর ওরা দুজনে বাইরে বেরিয়ে এলো। বউ বসার জন্য যে স্টেজ বানানো হয়েছে সেখানে রূপসাকে বসানো হয়েছে। লাল বেনারসি শাড়ি আর সোনার গয়নায় রূপসাকে পুরো পরীদের মতো দেখতে লাগছে। যে সাজিয়েছে ওকে তার হাতের গুণ আছে বলতে হবে, কারণ সামান্য মেকআপেও গর্জিয়াস লাগছে রূপসাকে। বিশেষ দিনটায় সবাই চায় যে তাকে সুন্দর দেখাক। রূপসার সেই চাওয়া পূর্ণ হয়েছে। অর্চিতা গিয়ে রূপসার পাশে দাঁড়ালো। রূপসা মৃদু হেসে ওর দিকে তাকালো। অর্চিতা বলল, দারুণ লাগছে তোমায় রূপুদি। কারো নজর না লাগুক। রূপসা সামান্য লজ্জা পেল। ও বলল, যা, লজ্জা দিস না তো, তোকেও দারুণ লাগছে, একদম পুতুল পুতুল মনে হচ্ছে। শাড়ি পরা পুতুল? হ্যাঁ, একেবারেই তাই। অর্চিতা হাসলো রূপসাও। সে বেচারির অবস্থা খারাপ। 14 গোষ্ঠীর আত্মীয় স্বজনকে আজ নিমন্ত্রণ করা হয়েছে। তাদের মধ্যে অনেককেই রূপসা চেনে না। তারা এসে ওর সাথে কথা বলছে, গিফট দিচ্ছে। রূপসা মনে মনে একটা প্রার্থনাই করছে, এদের মধ্যে কেউ যেন জিজ্ঞাসা না করে বসে, চিনতে পারছো আমায়? এই প্রশ্নটা করলেই তো রূপসা চাপে পড়ে যাবে, কারণ ও তো বেশিরভাগ মানুষকে চিনতে পারছে না। আর সেটা তো বলাও যাবে না, বললে একটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে দাঁড়াবে। রূপসা অনেকক্ষণ ধরেই উকি ঝুঁকি মারছে। সৃষ্টি সেটা বুঝতে পেরে প্রশ্ন করল, কি ব্যাপার বলো তো রূপুদি, এত উসখুস করছো কেন তুমি? জানা, দেখ না একটু বর চলে আসলো কিনা। রূপসার কথা শুনে ওরা সবাই হেসে উঠল। সপ্তর্ষির কাজিন প্রিয়া বলল, চিন্তা নেই রূপুদি, যে মানুষ গিয়েছে আনতে ঠিক তারা দিয়ে নিয়ে চলে আসবে। কেন, কে গিয়েছে? আরে সপ্তর্ষিদা। প্রিয়ার কথা শেষ হতে পারল না, একটা রব উঠল, বর এসে গেছে, বর এসে গেছে। রূপসার মা এবং বাড়ির বাকি বউরা ছুটলেন বরণের থালা নিয়ে। অর্চিতা এবং বাদবাকি মেয়েরাও গেল পেছন পেছন। রূপসার হবু বর অরূপ, তার ভাই এবং সপ্তর্ষি দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। বরযাত্রী এখনও এসে পৌঁছায়নি। সপ্তর্ষি অরূপকে তাড়া দিয়েই নিয়ে এসেছে। বরণ করা শেষ হলে অরূপকে এনে স্টেজে বসানো হলো।
বর বউয়ের ফটো সেশন শুরু হলো। অর্চিতা সরে আসলো ওখান থেকে, আর ওর পাশে পাশে আসলো সপ্তর্ষিও। অর্চিতা সপ্তর্ষিকে বলল, কি সমস্যা তোমার? আমার পেছন পেছন ঘুরছো কেন? কোথায় পেছন পেছন ঘুরলাম? আমি তো পাশে পাশে ঘুরছি। উফ, তোমার সাথে কথায় পারা যাবে না। এই অর্চি, তোর না মাথায় একটুও বুদ্ধি নেই? সকালে বোঝালাম, তাও এখন আবার ভুলে গিয়েছিস? এ মা, কি ভুললাম আবার? কিছু না, তুই দাঁড়া, আমি আসছি এখনই। সপ্তর্ষি হঠাৎই হাওয়া হয়ে গেল। একটু পরেই অবশ্য ফিরে এলো। ফিরে এসে অর্চিতার কানের পাশে একটা গোলাপ গুজে দিল। অর্চিতা আবারও অবাক হলো। সপ্তর্ষি বলল, এবার পারফেক্ট লাগছে, ফুলের সাথে ফুল। অর্চিতা কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর হেসে ফেলল। সপ্তর্ষিও হাসল, প্রশান্তির হাসি। এরপর এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। রূপসা অরূপকে বিয়ের পিঁড়িতে বসালেন পুরোহিত মশাই। বৈদিক রীতি মেনে বিয়ে হলো ওদের। যখন ওরা 7 পাক ঘুরছে, তখন পাশ থেকে মেয়েরা ফুল ছুঁড়তে লাগলো ওদের দিকে। অর্চিতাও সবার সাথে ফুল ছুঁড়ছিল। সপ্তর্ষিওর কানের কাছে মুখ নিয়ে বলল, একদিন আমরা দুজন এভাবে ঘুরব, বাকিরা পুষ্প বৃষ্টি করবে। বিশ্বাস কর অর্চি, সেই দিনটা খুব বেশি দূরে নেই। অর্চিতার সারা শরীরে শিহরণ খেলে গেল সপ্তর্ষির কথা শুনে, কিন্তু ও কোনো উত্তর দিল না। মনে মনে যদিও বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছালো, তবে কি সপ্তর্ষি আবার ভাঙা সম্পর্ক জুড়তে চাইছে? যদি তাই হয়, তাহলে মন থেকে অর্চিতার মতো খুশি কেউ হবে না। বিয়ের আচার পালন হওয়ার পর সবাই খেতে বসল। বরযাত্রীর খাওয়া যদিও আগেই হয়ে গিয়েছে, নিমন্ত্রিতরাও বেশিরভাগ খেয়ে নিয়েছে। বাকি শুধু বাড়ির লোক আর বর বউ। এভাবেই শেষ হলো রূপসার বিয়ে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব আজ সন্ধে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।